সবাইকে স্বাগতম জানিয়ে এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে শুরু করছি ক্লজ বংশ উদ্ধার এই ক্লাস। ক্লজ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত আলোচনা আছে সকল বিষয়গুলো। সো ক্লজ অধ্যায় আলোচনায় প্রবেশের ক্ষেত্রে আমরা একটু শুরুতেই বলে নেই ক্লজ অধ্যায়টা আমরা কিভাবে আলোচনা করব। প্রথমে ক্লজ কি, কাকে বলে, প্রকারভেদগুলো কি এবং প্রত্যেকটা প্রকারের কিছু কিছু উদাহরণ সলভ করব এবং এই সবগুলো সমন্বয় আবার লাস্টে গিয়ে আমরা একটা মডেল টেস্ট বা মিক্সচার মডেল আলোচনা করব। তার মানে প্রথম দিকে আমরা পার্ট বাই পার্ট করব, লাস্টে গিয়ে আপনার ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মিক্সচার প্র্যাকটিস করব। সো প্রথম দিকে আপনাদের প্রথম আধা ঘন্টা থাকবে আপনাদের কন্ট্রিবিউশন কম, আর শেষ আধা ঘন্টা থাকবে আপনাদের কন্ট্রিবিউশন বেশি। প্রথম আধা ঘন্টা আমি বেশিরভাগ বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার? কথাটা বুঝতে পারলে আলোচনাটা সহজ হবে। ওকে, আসেন। ক্লজ কাকে বলে, ইহা কত প্রকার এবং কি কি? খুবই সহজ একটা কোশ্চেন। ক্লজ হচ্ছে, আমরা এখান থেকে একটু যারা লেখালেখি করি তারা একটু লিখবেন, দয়া করে একটু লিখবেন। ক্লজ ক্লজ কাকে বলে জাস্ট কয়েকটা কথা লিখবেন। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ, ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট এবং অন্তত একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, ক্লজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লজ দেখে টেন্স চেনা যায়, ক্লজ দেখে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। তো একটা ক্লজ হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে ওইখানে লাগবে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। যদিও কোনো কোনো ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ থাকে কিন্তু ফাইনাইট ভার্ব উজ্জ রাখার আসলে সাধারণত সুযোগ থাকে না। তো ফাইনাইট ভার্ব উজ্জ থাকে সেগুলো আমরা হয়তো দেখাতে পারবো। তার মানে উজ্জ থাকার উল্লেখ থাক, সোজা কথা থাকবে, তাহলে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, এটার নাম হচ্ছে ক্লজ। এই একগুচ্ছ শব্দের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বাদেও অন্যান্য কিছু থাকতে পারে। ওকে, আমরা যেমন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এরকম দে আর চিলড্রেন, দে আর চিলড্রেন, তারা হচ্ছে শিশু। আচ্ছা, দে আর চিলড্রেন। এই যে আমরা একটা সেন্টেন্স বলতে পারেন বা একগুচ্ছ শব্দ লিখলাম, একগুচ্ছ শব্দ বলতে এখানে তিনটা শব্দ আছে। এইটা হলো সাবজেক্ট, নিঃসন্দেহে সবাই চিনি। এইটা হলো ফাইনাইট ভার্ব বা ভার্ব যেটা দেখে আমরা টেন্স চিনতেছি, এটা হলো প্রেজেন্ট টেন্স। এবং এইটা হচ্ছে এই বাক্যের আরো একটা শব্দ, অতিরিক্ত শব্দ। সো এখন এই যে একগুচ্ছ শব্দের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, দিস ইজ দ্য ক্লজ। এটা হচ্ছে একটা বাক্য অংশ, কোনো কোনো ক্ষেত্রে এটাকে বাক্য বলা হয়। তাহলে ক্লজ শব্দের একটা বাংলা হলো দুইটা হতে পারে, এটা কখনো কখনো বাক্য বলা যায়, কখনো কখনো বাক্যাংশ বলা যায়। দে আর চিলড্রেন, দে আর চিলড্রেন, দে আর চিলড্রেন and we are and we are boys। আচ্ছা, তারা শিশু, আমরা বালক। দেখেন এই যে এইখানে আমরা আরেকটা ক্লজ যোগ করলাম, and এর পরে আরো একটা ক্লজ যোগ করলাম, তার মানে এখানে কিন্তু দুইটা ক্লজের আশ্রয়ে একটা সেন্টেন্স হয়েছে। আবার আমি যদি মনে করতাম and এর অংশ নাই, তাহলে এই একটা ক্লজ দিয়ে কিন্তু একটা সেন্টেন্স হচ্ছে। এই জন্য এই ক্লজের বাংলাটা দুই রকম হতে পারে। যদি একলা একলা থাকে সেটা তাহলে নিজেই বাক্য এবং ক্লজ একই কথা, আর যদি আরেকটা ক্লজ সাথে থাকে তাহলে এটা হলো সাধারণত বাক্যা অংশ, মানে একটা বড় বাক্যের মধ্যে এটা একটা অংশ হিসাবেও কাজ করতে পারে। ক্লিয়ার? আশা করি ক্লজের বাংলাটা কমপ্লিট। এবার আসেন ইহা কত প্রকার। তাহলে ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে এবং যেটা দেখে টেন্স চেনা যায়। এই অল্প কয়টা কথা একটু মনে রাখেন। কত প্রকার? ক্লজ হচ্ছে আমরা নরমালি জানি হচ্ছে তিন প্রকার। ক্লজ কয় প্রকার? তিন প্রকার। আমি আর এটা লিখছি না, আপনারা জানেন, জাস্ট আমি আলোচনার মূল জায়গাতে যাওয়ার জন্য আমরা এই জায়গাগুলো কি শর্ট করি। তিন প্রকার ক্লজকে আমরা একটু দেখে নেই একেবারে বিশাল একটা চার্টের মাধ্যমে। দেখেন এই চিত্রটার মধ্যে ক্লজের প্রকারভেদগুলো এক নজরে তোলা আছে। যেইটা প্রথমেই দেখানোর উদ্দেশ্য হলো আপনি যদি এইটা বুঝতে পারেন বাকি জিনিসগুলো আপনার কভার হয়ে যাবে। আজকের আলোচনা এই প্রকারভেদগুলো নিয়েই, ঠিক আছে? দেখেন আমরা প্রকারভেদগুলো প্রথমে দেখি। ক্লজ হচ্ছে তিন প্রকার, কি কি? একটা হচ্ছে মেইন ক্লজ, ক্লজ হচ্ছে তিন প্রকার। মেইন ক্লজ, শুধু প্রকারভেদটা একটু দেখবেন, আমরা বিস্তারিত কিন্তু ধারাবাহিকভাবে বলবো। ক্লজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মেইন ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ প্রধানত তিন প্রকার, ক্লজ প্রধানত তিন প্রকার। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজকে আবার ভাগ করা হয় তিন ভাগে। কি কি? সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন ভাগে। একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মোট তিন প্রকার। ওকে, এইবার আসেন এই সাবঅর্ডিনেটের মধ্যে যে অ্যাডভার্বিয়াল পাবো সেটাকে আবার আমরা ভাগ করব
4 ভাগে। কি কি? যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, এখান থেকে শুরু করি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ আবার 5 প্রকার। তাহলে বুঝতে পারতেছেন যে ক্লজের ক্লাসটা কোন পর্যন্ত গিয়ে ঠেকবে। সো আমরা প্রথমে এক নজরে প্রকারভেদগুলো দেখলাম, এখন আমরা এগুলো একটা একটা করে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব। ক্লিয়ার? সংক্ষেপে একটু প্রকারভেদগুলো দেখেছি। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, ভেরি ফাস্ট শেয়ার করবেন। এখনও কিন্তু মূল আলোচনায় ঢুকতে সময় লাগতেছে, শেয়ার করে সবাইকে একটু জানান দেন। তাহলে আমরা ক্লিয়ার হলাম। ক্লজের প্রথমত 3টা সেলে, কে কে? মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট মানে ক্লজের কিছু নাতিপুতি আছে। নাতিপুতি কয়টা? সাবঅর্ডিনেটের বাচ্চা কয়টা? 3টা, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সাবঅর্ডিনেটের আবার নাতিপুতি আছে, মানে অ্যাডভার্বিয়াল বাচ্চা কাছে আছে। অ্যাডভার্বের বাচ্চা কয়টা এখানে? অ্যাডভার্বের বাচ্চা হচ্ছে 5টা। মনে থাকবে? তার মানে এইটা যদি দাদা হয়, এইটা তার ছেলে, এইটা এগুলো তার ছেলে পেলে, আবার এইগুলো হচ্ছে এর ছেলে পেলে। তার মানে প্রকারভেদটা কোন দিক দিয়ে যাচ্ছে খেয়াল করতেছেন তো? আশা করি জিনিসটা আপনাদের এখন আমরা ক্লিয়ারলি ঢোকাতে পারবো মাথায়। ওকে, এখন আমরা যাই হচ্ছে এইগুলো চেনাতে। চলে আসেন, এইখানে দেখাবো না, আমি যেখানে নিয়ে যাব এইখানে। ক্লজ, এক নজরে ক্লজগুলোকে আমরা কিভাবে, 3 প্রকার ক্লজকে এক নজরে কিভাবে একটু চিনতে পারি সেটা একটু দেখে নিই। হ্যাঁ, এক নজরে খুবই সিম্পলি এক নজরে একটু দেখব। এক নজর, এখানে বেশি নজর দেওয়া যাবে না। দেখেন, 1 নম্বর হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজ চেনার উপায়টা কি? আমরা যদি কোনো সেন্টেন্সে মেইন ক্লজ চিনতে চাই তাহলে কিভাবে চিনবো? জাস্ট এই জায়গাটা একটু দেখেন, জাস্ট এই জায়গাটা। এই ক্লজের সামনে কোনো রকম কনজাংশন থাকবে না, শুধুমাত্র স্যার টেবিল কি তুলবো? হ্যাঁ, টেবিল তুলতে পারেন, এটা স্ক্রিনশট দিতে পারেন, আমি আবার আসবো টেবিলে, পরে আবার দেখাবো টেবিলটা। আচ্ছা, তাহলে বলছে এই ক্লজের সামনে কনজাংশন থাকে না। কোন ক্লজের সামনে? মেইন ক্লজের সামনে। তাহলে মেইন ক্লজ চেনার প্রথম উপায় কি? যেই ক্লজের সামনে কোনো কনজাংশন থাকবে না। কিছু কথা বলতেছি, এই কথাগুলো জরুরি ভাই। যদি প্রকৃত স্টুডেন্ট হয়ে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে দেখে নেব যে কারা শুধুই ফ্রি ক্লাস করতে আসে, কারা প্রকৃত ক্লাস করতে আসে, দেখে নেব আজকে। তারপর দেখেন, মেরিনা ইজ এ ব্রিলিয়ান্ট, এখানে এই সেন্টেন্সটার সামনে কোনো রকম কনজাংশন নাই, অতএব এটা মেইন ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, যে ক্লজের সামনে কোঅর্ডিনেট কনজাংশন থাকে। এখন কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো ভাই? কোঅর্ডিনেট কনজাংশনগুলো আমরা অনেকে জানি, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। আমার সাথে বলেন, অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। এই কয়টা কনজাংশনের নাম হলো কোঅর্ডিনেট কনজাংশন। সো আমরা যদি কোনো ক্লজের সামনে, এই যে দেখেন এই ক্লজটা, এটা একটা কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কিভাবে বুঝবো? এই যে অ্যান্ড, অর, নর, বাট, বাট আছে না? বাট আছে, তার মানে এই ক্লজের সামনে বাট আছে, অতএব এই ক্লজটার নাম হলো কোঅর্ডিনেট ক্লজ। কনজাংশন দেখেই আমরা ক্লজকে চিনতে পারবো। আর হি ইজ পোর, এটার সামনে কোনো কনজাংশন নাই, কনজাংশন নাই, কনজাংশন ছাড়া একা একা বসছে। মেইন ক্লজের কোনো কনজাংশন সাপোর্ট লাগে না, মেইন ক্লজের কোনো কনজাংশন সাপোর্ট লাগে না। ওকে, এরপর দেখেন সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় কি? সাবঅর্ডিনেট ক্লজের সামনে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন আবার কোনগুলো ভাই? কোঅর্ডিনেট বাদ দিয়ে পৃথিবীতে যত কনজাংশন আছে সব সাবঅর্ডিনেট। কি বললাম কথাটা? কোঅর্ডিনেট বাদে যত কনজাংশন আছে সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেটগুলো কি কি ছিল? অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর। এগুলো বাদে আর কি কনজাংশন আছে? যত ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, হু, হুইজ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন ইত্যাদি। এবার আসেন আরও কি কনজাংশন আছে? অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, হ্যাঁ, বিকজ, আফটার, টিল, আনটিল, দো, অল দো, হ্যাঁ, এই যে সো দ্যাট, সব হলো সাবঅর্ডিনেট। তাহলে আমরা কনজাংশন দেখে ক্লজ চিনতে পারবো। এইবার এখানে আসেন, মেরিনা রিডস মোর, মেরিনা অনেক পরে, হোয়েন যখন, হি ওয়ান্টস সে চায়। এই যে দেখেন হোয়েন যুক্ত, এই হোয়েনটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। আর সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যে ক্লজটা, সেই ক্লজটার নামই হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কনজাংশন অধ্যায়ের সাথে ক্লজ অধ্যায়ের নামের মিল আছে, নামের মিল আছে। তাহলে প্রথমে আমরা চিনে নিলাম মেইন ক্লজ, যার সামনে কোনো কনজাংশন নাই। কোঅর্ডিনেট ক্লজ, যার সামনে কোঅর্ডিনেট কনজাংশন থাকে। সাবঅর্ডিনেট ক্লজ, যার সামনে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। একদম সহজ কথায় আমার কনজাংশন দেখেই আমরা ক্লজ চিনতে পারবো। এইবার আসেন, এই 3 প্রকার ক্লজের মধ্যে আবার সাবঅর্ডিনেটকে আমরা আবার অতিরিক্ত 3 ভাগে ভাগ করেছি। সেটা আমরা প্রথমেই চিত্রে দেখে আসছি। আমরা সেই 3 ভাগকে এখন ধারাবাহিকভাবে দেখব। এর আগে আমরা একটু খেয়াল করি যে এইগুলোর কিছু এক্সট্রা নাম আছে। মেইন ক্লজের এক্সট্রা নাম হলো প্রিন্সিপাল ক্লজ,
আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন বাক্যাংশ। ঠিক আছে, আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজের এক্সট্রা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল ক্লজ, যে ক্লজটা মেইন ক্লজের উপরে নির্ভরশীল করে, নির্ভর থাকে, মেইন ক্লজের উপর নির্ভর থাকে। ওকে, আচ্ছা এইবার আসেন আমরা চলে যাই পরেরটাতে। ও মেরিনা রিডস, এখানে হবে শি, রাইট, শি ওয়ান্টস। ধন্যবাদ ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য, ধন্যবাদ। নেক্সট, আচ্ছা এখন আমরা মেইন ক্লজ কি, কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ কি এবং কোঅর্ডিনেট ক্লজ কি সেগুলো আমরা এক নজরে দেখে আসছি। এখন আসেন, আচ্ছা এখানে একটা উদাহরণ, আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য সেন্টেন্স আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু রেজ। এই যে দেখেন এই সেন্টেন্সটাতে সো যুক্ত অংশকে বলছে, এটা কোন ক্লজ? ওই যে আমরা শব্দগুলো পড়ছি কি কি বলেন, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, এই যে সো কোন কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে এই যে অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, এটাকে অনেকে আবার এই যে ফান বয়েজ নামে উল্লেখ করে, ফ্যান বয়েজ, BOYS এরকম বলে। সো আপনারা চাইলে এগুলো মনে রাখতে পারেন, ফর, অ্যান্ড, হ্যাঁ ওতে অর, অ্যান্ডতে নর, তারপরে বিতে বাট, এরপরে ওতে হচ্ছে অর বলছি, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে ছো। এইভাবে করে আপনি ফান বয়েজ সূত্রটাও মনে করে রাখতে পারেন, যে ফান বয়েজ হচ্ছে যে শব্দগুলো, এগুলো সব হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। সবচেয়ে ভালো হয় কি টানা মুখস্থ করবেন, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর, অ্যান্ড অর নর বাট সো ইয়েট ফর। হ্যাঁ, একই সাথে নট অনলি বাট অলসো, এগুলোও কিন্তু এর মধ্যেই পড়ে, আইদার নাইদার এগুলোর মধ্যেই পড়বে। ওকে, নেক্সট, যাই হোক তাহলে আপনারা ফ্যান বয়েজও মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসেন সাবঅর্ডিনেট ক্লজ, যে 3 প্রকার আমরা চিনি, সেই সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। ও এই যে দেখেন আপনাদের একটা লিস্ট দেখাই, সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো দেখছেন, এইখানে আপনাদের সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট কনজাংশন লিস্ট আছে। এটা যারা দেখতে চান একটু সরাসরি কি করেন, স্ক্রিনশট মারেন। এই যে অ্যান্ড অর নর বাট সো ইয়েট, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট, আর এইগুলো বাদে উপরে যা আছে সব হলো সাবঅর্ডিনেট। আরও থাকতে পারে সাবঅর্ডিনেট, আরও থাকতে পারে, হ্যাঁ, দো, অলদো, ইজ, অ্যাজ দো, আফটার, টিল, আনটিল, হোয়াইল, ইন অর্ডার, দ্যাট, হোয়েনেভার, অ্যাজ সুন অ্যাজ, ইভেন দো, অ্যাজ লং, বিকজ, হোয়ার, হুম, হু, এই সবগুলোই কিন্তু আমাদের একটু পরে লাগবে। সো খেয়াল করবেন যে এইগুলো থাকা মানে সব হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং এইগুলো যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকেই আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করে দেখাবো। ওকে, আমরা যাই এখন সাবঅর্ডিনেটের প্রকারভেদে, সাবঅর্ডিনেটের প্রকারভেদে। ওকে, তো সাবঅর্ডিনেট ক্লজ আমরা শুরুতেই একদম একটা বংশ বিস্তারের চিত্রে কি দেখেছিলাম, সেই বংশের চিত্রে দেখছিলাম সাবঅর্ডিনেটের বাচ্চা কয়টা ভাই? 3টা। কয়টা বাচ্চা ভাই? 3টা। ভালো করে খেয়াল করেন। এখন পরীক্ষার হলে আমরা এই উদাহরণগুলো সলভ করার জন্য যে ঝামেলাটায় পড়ি সেটা আজকে মুক্ত করব। অনেকেই পরীক্ষার হলে আমরা বা বিভিন্ন টিচার আপনাদেরকে পড়াবে যে প্রথমে আপনাদেরকে নাউন ক্লজ পড়াবে, কিন্তু ভাই আমি আপনাদেরকে প্রথমে অ্যাডজেক্টিভ ক্লজ পড়াবো, লাস্টে তারপরে নাউন ক্লজ পড়াবো, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ পড়াবো। ঠিক আছে, এখন আসেন এই যে 3 ধরনের ক্লজ, এই 3 ধরনের ক্লজ বুঝতে পারলে আপনাদের আজকের ক্লাসের বড় একটা আলোচনা শেষ মনে করেন। ঠিক আছে, সো আসেন আমরা 3 ধরনের আলোচনায় প্রবেশ করি। প্রথমে যাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা প্রথমে কি পড়বো? অ্যাডজেক্টিভ ক্লজে যাব। অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ আপনাদের জন্য এখান থেকে একটু বলে যেতে হবে আমাকে, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ এক্সট্রা লেখা কিছু নাই। খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার একটা সবচেয়ে বড় উপায় হলো এই ক্লজের সামনে আপনারা একটু কথাটা লিখতে পারেন, কনজাংশন অনুসারে পূর্বপদ থাকে, পূর্বপদ থাকে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় একটাই, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় একটাই। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় কয়টা বলেন? একটা। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় কয়টা? একটা। জটিল করা যাবে না, একদম সহজভাবে চিন্তা করেন, ইজিভাবে চিন্তা করেন। আচ্ছা, কিভাবে একটা? এই একটা হচ্ছে কনজাংশন অনুসারে পূর্বপদ থাকে। কনজাংশন অনুসারে যেই সাবঅর্ডিনেট ক্লজের পূর্বপদ থাকে ওই সাবঅর্ডিনেট ক্লজের নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তো চলেন আমরা এরকম এক গাদা উদাহরণ দেখে আসি। এই যে এক্সাম্পলসগুলো এখন একটা একটা করে বুঝলেই আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বোঝা কমপ্লিট হয়ে যাবে। আমরা কথাটা কি বলেছিলাম ভাই? কি বলেছিলাম প্রিয় ভাই বোন আমার? কি বলেছিলাম কথাটা? কি বলেছিলাম? বলেছিলাম যে কনজাংশন অনুসারে পূর্বপদ থাকে। পূর্বপদ। দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে। দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে। এই যে দেখেন এই সেন্টেন্সটাতে এইখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এই অংশটা এটা একটা ক্লজ, এবং এই ক্লজের সামনে কোনো কনজাংশন নাই,
অতএব এটার নাম হলো মেইন ক্লজ, আমরা এমসি বলে প্রকাশ করছি। এই পাশে একটা ক্লজ আছে হু কল্ড ইউ ইয়েস্টারডে, এখানে কল্ড হলো ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট হু নিজেই সাবজেক্ট হিসাবে কাজ করেছে। সো এইটার নাম হলো, এটা একটা ক্লজ। এখন এই ক্লজের সামনে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, আই মিন এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, অতএব এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমত এইটুক বুঝলেন কিনা সাবঅর্ডিনেট ক্লজ। এখন পরীক্ষার হলে জিজ্ঞেস করে, ঠিক আছে তুমি তো বুঝলা এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বলো তো সাবঅর্ডিনেটের যে বাচ্চা কাচ্চা আছে এটা কোন সাবঅর্ডিনেট? সাবঅর্ডিনেটের বাচ্চা কয়টা ভাই? তিনটা, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলবে এই ক্লজটা সাবঅর্ডিনেট, ঠিক আছে। এখন তোমার কাছে সাবঅর্ডিনেট উত্তর চাচ্ছে না, উত্তর চাচ্ছে সাবঅর্ডিনেটের বাচ্চা কাচ্চার নাম বলো, কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এখন দেখেন এই সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশনকে হু, কনজাংশন অনুসারে মানে হু ব্যক্তি, তো ব্যক্তির সাথে মিল রেখে পূর্বপদকে আছে ম্যান আছে, তাহলে ব্যক্তির সাথে মিল রেখে পূর্বপদ যদি থাকে তাহলে আমরা এই ক্লজটার নাম বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজের নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, তাই না? সাবঅর্ডিনেটের একটা ক্যাটাগরি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লাসটা শেয়ার করা যাবে না? এই ক্লজের ক্লাসটা একটু শেয়ার করে দিন আপনারা। নেক্সট, এখন দেখেন তাহলে কনজাংশন অনুযায়ী পূর্বপদ আছে মানে এই ক্লজটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞাটা যদি মৌখিকভাবে বলি, যে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুসারে পূর্বপদ হিসাবে নাউন বা প্রোনাউন পাওয়া যায় সেই সাবঅর্ডিনেট ক্লজের নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এখন প্রশ্নটা হচ্ছে কেন? বেসিকটা বুঝেন, যদি বেসিক না বুঝেন সারা জীবন এই সূত্র কাজে লাগবে না। বেসিকটা কি ভাই? বেসিকটা হচ্ছে, আপনারা বলেন তো অ্যাডজেক্টিভ এই শব্দটার মানে কি? অ্যাডজেক্টিভ কথাটা আপনারা ছোটবেলা থেকে শিখে গেছেন। অ্যাডজেক্টিভের কাজ কি? যে শব্দ নাউন বা প্রোনাউনকে বিশ্লেষণ করে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তার নাম অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই কাজটা যখন একটা ক্লজ করে, মানে কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউন প্রোনাউনকে নিয়ে নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ করে, তাহলে সেই ক্লজের নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। সোজা কথা। তার মানে অ্যাডজেক্টিভের কাজটা এখন আর এখানে একটা ওয়ার্ড না, বরং একটা ক্লজের মাধ্যমে ঘটতেছে। তো এই ক্লজটা নাউনের পরে বসে থেকেই পূর্বে নাউন সম্পর্কে বলতেছে। কিভাবে দেখেন তো? বলতেছে দিস ইজ দ্য ম্যান, এই লোকটি, হু কল্ড ইউ ইয়েস্টারডে, যে তোমাকে গতকাল কল করেছিল। তাহলে এই লোকটা সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিচ্ছে লোকটা হচ্ছে যে তোমাকে গতকাল কল করেছিল। তার মানে এই ম্যান নাউনকে নিয়ে কথা বলতেছে এই ক্লজ, এই কারণে এই ক্লজের নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ওকে, নেক্সট, দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট। এবার দেখেন এই ক্লজটা, এখানে সাবঅর্ডিনেট ক্লজটা ঢুকেছে মাঝখানে, আর মেইন ক্লজটা দুই পাশে ভাগ হয়ে গেছে। মেইন ক্লজের এটা হলো সাবজেক্ট বুক, আর মেইন ক্লজের বাকি অংশ হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হলো ইজ লস্ট। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের পরেও থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে, অনেক ক্ষেত্রে বাক্যের শুরুতেও থাকতে পারে। আমরা এগুলো সব পাবো। তাহলে এখান থেকে আরেকটা অতিরিক্ত তথ্য দিলাম, সাবঅর্ডিনেট ক্লজগুলো বাক্যের শুরুতে থাকতে পারে, বাক্যের শেষে থাকতে পারে, বাক্যের মধ্য অংশেও থাকতে পারে। মধ্য অংশ বলতে বোঝাচ্ছি মানে মেইন ক্লজের দুই পাশে ভাগ হয়ে গেল, মাঝখানে বসতে পারে। কিভাবে মেইন ক্লজ ভাগ হয়ে গেল? দিস বুক ইজ লস্ট, আর মাঝখানে হুইচ আই বট। তার মানে কেন হুইচ আই বট মাঝখানে আসছে? এই সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুযায়ী, হুইচ অনুযায়ী পূর্বপদকে ভাই বুক, মিল আছে কিনা? হুইচ বস্তুকে রেফার করে, এই জন্য বুক আছে, অতএব এটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কি বুঝতেছেন না? বুঝতেছেন? যদি এইটা ভালো বুঝেন আপনার সবগুলোই সহজ হয়ে যাবে। পরেরটা আসেন, আই নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। এইবার দেখেন আই নো দ্য টাইম, এই যে টাইম, টাইম শব্দটাকে মডিফাই করেছে কে? হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। কোন সময়টার কথা বলতেছে? যখন ট্রেন পৌঁছাবে। তার মানে এই ক্লজের হোয়েন অনুযায়ী পূর্বপদকে আছে, দ্য টাইম আছে, অতএব এটার নামও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, কারণ সাবঅর্ডিনেটের আরেকটা নাম হলো অ্যাডজেক্টিভ। পরেরটা, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। সেম ভাবে এবার সহজ হয়ে গেছে না আপনাদের জন্য? হোয়ার এই ক্লজের পূর্বপদকে আছে, কনজাংশন অনুযায়ী পূর্বপদ, প্লেস উল্লেখ আছে, অতএব হোয়ারের পূর্বপদ পাওয়া গেছে বিধায় এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। সাবধান, এখানে যদি দা প্লেস বা পূর্বপদ না থাকতো তাহলে কিন্তু অন্য কিছু হইতো, সেটা কি হবে পরে দেখব। তো শুধু হোয়ার খেয়াল করতে হবে না, হোয়ারের পূর্বপদ আছে কিনা এটা খেয়াল করতে হবে। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজের মূল সূত্রই হচ্ছে
পূর্বপদ পাওয়া যাবে এবং পূর্বপদটা কি অনুযায়ী কনজাংশন অনুযায়ী পরেরটা আই নিউ দ্য রিজন এই যে রিজন আর হোয়াইয়ের পূর্বপদ রিজন দ্য হাউস আই লিভ ইন এইখানে একটা পূর্ব কনজাংশন উজ্জ আছে এইটা একটু এক্সেপশনাল উদাহরণ মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশনটা কিন্তু উজ্জ থাকতে পারে মানে সেটা এমন হবে যে দেখা যাবে না সো এখানে দেখেন তো দ্য হাউস হুইচ মানে এখানে হবে হোয়ার আই লিভ ইন যেখানে আমি বাস করি বিলং টু মাই ফাদার সেটা আমার বাবার সো এইখানেও কিন্তু মেন ক্লজটা দুই ভাগে দুই দিকে চলে গেছে মেন ক্লজটা দ্য হাউস বিলংস টু মাই ফাদার আর মাঝখানে ঢুকে গেছে সাবঅর্ডিনেট ক্লজ আবার সাবঅর্ডিনেট ক্লজের এখানে কনজাংশনটা উজ্জ আছে দেখেন আপনাদেরকে কিন্তু অনলাইনে কেউ ডিপলি পড়াবে না সবাই অনলাইনে ভাষা পড়াবে আপনাদের রসকস নিবে আর বোঝাবে ও ভালো টিচার কিন্তু আপনাকে যদি বেসিক টু অ্যাডভান্স শেখাতে পারি সেটা হচ্ছে এক্সপার্ট ইংলিশের রাইটার আমি আব্দুল আলিম কেন কারণ আপনাদের একেবারে ডিপ থেকে হ্যাঁ আলোচনা হয় এবং বেসিকগুলো তো থাকেই ঠিক আছে এই বইটা আমি বহু কষ্ট করে এইভাবে আপনাদের জন্য সাজিয়েছি তাহলে দ্য হাউস হোয়ার আই লিভ ইন এখানে হোয়ার কনজাংশনটা উজ্জ আছে এটা অনেকে বুঝতেই পারবে না সো এইটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার অনুযায়ী এখানে হাউস আছে অতএব এটাও একটা সাবঅর্ডিনেটের অ্যাডজেটিভ ক্লজ সাবঅর্ডিনেটের অ্যাডজেটিভ ভাষণ সাবঅর্ডিনেটের অ্যাডজেটিভ ভাষণ ক্লিয়ার এইটা বুঝছেন কিনা সবাই দ্রুত যারা বুঝে গেছি অবশ্যই ডান লিখেন ওকে লিখেন বুঝলে ওকে লিখেন তারপর আমরা চলে যাব পরের ক্লজে অ্যাডজেটিভ ক্লজ চেনা হয়েছে কিনা তার মানে আমরা দেখব অ্যাডজেটিভ ক্লজ হতে হলে সেই ক্লজটা মানে সেই সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুযায়ী পূর্বপদ পাওয়া যাবে ওকে ক্লাসটা একটু শেয়ার করে দিব খুশি শেয়ার করে দেন এবং এইবার আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি দেখেন এটা অলরেডি আমরা পড়েছি এটাও পড়েছি প্র্যাকটিস না করলে হবে এটাও পড়েছি প্র্যাকটিস না করলে হবে এটা একটু বলি এবার আপনাদের পালা ওকে তপু দাস ফারুক ফেরদৌস ওকে ছোট হুজুর রাকিব খান ক্লাসটা একটু শেয়ার করবেন আমরা কিন্তু গতদিন একজন লিটারেচারের জন্য নির্বাচন করেছি তার ছবিটা আমরা ক্লাসের শেষে দেখাবো দেবাশিস চন্দ্র মাহফুজুর রহমান ক্লাস শেয়ার করবেন শাকির বুঝতে পারছেন কিনা ইমরান ক্লাসটা শেয়ার করবেন ইমরান ভাই আফসানা আপু শেয়ার করে দিবেন ইমন আলী ওকে 4 নম্বরের অ্যান্সারটা কি হবে এবার বলেন দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে ইজ নন টু অল ভালো করে বুঝেন যে কথা অনেকেরই জানা ছিল না কে আজকে নতুন করে জানলেন যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুর অংশেও থাকতে পারে শেষ অংশেও থাকতে পারে আবার মেইন ক্লজের মাঝখানেও ঢুকে যেতে পারে কে আজকে নতুন করে জানলেন জিনিসটা বুঝতেছেন সাগরিকা রেকর্ড ক্লাস বেশি দিন থাকে না ফেসবুক এখন রেকর্ড ক্লাস ডিলিট করে দেয় ফেসবুক বদমাশ হয়ে গেছে দ্য নিউজ দ্যাট ইউ হিয়ার্ড ইয়েস্টারডে ইজ নন টু এই যে এখানে দ্যাট তাই না এই সাবঅর্ডিনেট ক্লজটার কনজাংশন দ্যাটের সাথে মিল রেখে পূর্বপদ নিউজ আছে অতএব এইটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ক্লজ ওকে বুঝতে পারছেন সবাই নেক্সট এইভাবেই পরীক্ষার হলে প্রশ্ন আসবে দিস ইজ দ্য ম্যান একইভাবে দেখেন এটা অ্যাডজেটিভ ক্লজ বলার কিছু নাই এইখানটা একটু চুজ করেন কোন বাক্যটাতে অ্যাডজেটিভ ক্লজ আছে 6 নাম্বারটা 6 কোন বাক্যে অ্যাডজেটিভ ক্লজ পাওয়া যাচ্ছে বলেন কোন বাক্যে অ্যাডজেটিভ ক্লজ পাওয়া যাচ্ছে আই নো হোয়াট হি সেড দ্রুত এটা অ্যান্সার করতে হবে 6 নাম্বারটা 6 নাম্বার শুধু পূর্বপদ না পূর্বপদ হওয়ার সক্ষমতা বা যোগ্যতা রাখবে নাউন প্রোনাউন কেন নাউন প্রোনাউন কারণ অ্যাডজেটিভ হতে হলে তো নাউন প্রোনাউনকে নিয়ে কথা বলতে হবে এইটা একটু মাথায় থাকলে তো বেসিকটা হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কথা বলবে যে ক্লজ সেই ক্লজে অ্যাডজেটিভ ক্লজ সহজ কথা এর চেয়ে সহজ কথা নাই ভাই হ্যাঁ নাউন প্রোনাউনকে নিয়ে যে ক্লজটা কথা বলবে বা যে ক্লজটা অবস্থা বর্ণনা করবে সেটাই হলো অ্যাডজেটিভ ক্লজ সো এটা কি হবে অনেকে বলছেন বি অনেকে বলছেন সি বুঝতেছেন না নাকি এটা কি অ্যান্সার হবে 6 নাম্বার সো দেখেন তো বলছি অ্যাডজেটিভ ক্লজ তাহলে অ্যাডজেটিভ বললে আপনার মাথায় আসবে কনজাংশন অনুযায়ী পূর্বপদ হটের কোনো পূর্বপদ এখানে আছে নাই পূর্বপদ কি ভার্ব হতে পারে না হুয়ের পূর্বপদ ব্যক্তি অতএব বয় আছে এটা হতে পারে অ্যান্সার দ্য রিউমর দ্যাট রিউমরের পূর্বপদ দ্যাটের পূর্বপদ যদি রিউমর হয় হি সেড ইজ নট ট্রু এখানে কমা থাকতো না খেয়াল করেন কমা থাকার কারণে আপনি এটাকে দিতে পারছেন না হ্যাঁ কমা না থাকলে এটা একটা অ্যাডজেটিভ ক্লজ এটা একটা অ্যাডজেটিভ ক্লজ বলা যাবে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এই রুমর গুঞ্জন দ্যাট হি সেড সে যেটা বলেছিল ইজ নট ট্রু এটাও একটা অ্যাডজেটিভ ক্লজ এই দুইটাই কিন্তু এখানে অ্যাডজেটিভ ক্লজ তারপর বলছে কি হি রিডস হার্ড সো দ্যাটের আসলে কোনো পূর্বপদ হয় না কারণ পূর্বপদ হওয়ার মতো যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওই যে আমরা যতগুলো দেখেছি
সবগুলো। ঠিক আছে, তো চলুন আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আলোচনা শেষ করে চলে যাব এখন নাউন ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার, একটা ধারণা মাথায় রাখবেন, পূর্বপদ থাকবে। এবার আসেন বাকি যে দুইটা ক্লজ থাকলো, সাবঅর্ডিনেটের যে আরও দুইটা ভাগ থাকলো, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই দুইটা ক্লজে পূর্বপদ থাকবে না। আচ্ছা দেখেন, এখন আমরা নাউন ক্লজ সমাচারে যাই। নাউন ক্লজ সমাচার একটু পড়েন, নাউন ক্লজের একটু সমাচারটা পড়ি। নাউন ক্লজ সম্পর্কে কিছু তথ্য। নাউন ক্লজ চেনার প্রকৃত উপায় আছে তিনটা, আমরা আগে একটু সমাচার পড়ে নিই, কিছু বেসিক পরিচয় জেনে নিই। নাউন ক্লজ এক প্রকার সাবঅর্ডিনেট ক্লজ, নিঃসন্দেহে, কারণ সাবঅর্ডিনেটের বাচ্চা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ মেকার অনুসারে পূর্বপদ থাকবে না। হ্যাঁ, এতক্ষণ বলছিলাম পূর্বপদ থাকবে কোথায় ভাই? অ্যাডজেক্টিভে। নাউনে পূর্বপদ থাকে না। মেইন ক্লজের ভার্বকে আমরা হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে পাবো। এইটা হচ্ছে একটা বড় ক্লু, এটা হলো বেসিক, এটা হলো বেসিক। তো নাউন ক্লজ খুঁজে পাওয়ার উপায় কি ভাই? হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো। কাকে প্রশ্ন করব? মেইন ক্লজের মেইন ভার্বকে। আচ্ছা দেখেন, এখানে যদি একটু প্রশ্ন করি, আরেকটা সমাচার হলো সাধারণত এই ক্লজের পরিবর্তে ইট বসিয়ে চিন্তা করা যায়, ইট বসিয়ে চিন্তা করা যায়। এখন আমরা সব কিছু এই একটা উদাহরণ দিয়ে কমপ্লিট করতে পারি। আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। প্রথমেই দেখেন এই উদাহরণটাতে আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট, এই এক্সাম্পলটাতে আপনি প্রথমে চিন্তা করবেন, যখনই এই সাবঅর্ডিনেটকে আন্ডারলাইন করছে আপনি মনে মনে খুঁজবেন এটা অ্যাডজেক্টিভ কিনা। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা প্রথমে বের করবেন অ্যাডজেক্টিভ কিনা। যদি অ্যাডজেক্টিভ না হয় বাকি দুইটা কি ছিল? নাউন হবে। নাউন না হলে বাকিটা কি হবে? অ্যাডভার্বিয়াল হবে। তা আমরা তো অ্যাডজেক্টিভ খোঁজার সিস্টেম জানি, দ্যাটের পূর্বপদ নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ না। এখন আসেন, পূর্বপদ নাই কিন্তু এটা কিসের প্রশ্নের উত্তর? হোয়াট বা হুম দ্বারা। হোয়াট বা হুম দ্বারা কাকে প্রশ্ন করবেন? এই যে মেইন ক্লজটা আছে না, মেইন ক্লজ মানে যেই ক্লজে কনজাংশন নাই, মেইন ক্লজে তো মেইন ক্লজের ভার্ব নোকে প্রশ্ন করবেন যে হোয়াট আই নো বা হোয়াট ডু আই নো, আমি কি জানি, আমি কি জানি। উত্তরটা আছে দ্যাট হি হ্যাজ পাস্ট, সে যে পাস করেছে এই বিষয়টা আমি জানি। এটাকে আমরা মনে মনে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, এবং এই যে অবজেক্টের পজিশন, এটার নামই হলো নাউন ক্লজ, যেটা হোয়াট বা হুমের উত্তর হিসাবে বসে, হোয়াট বা হুমের উত্তর হিসাবে বসে। এখন এইভাবে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করতে গেলে অনেকের জান বের হয়ে যায়। সো সেই জান বের যেন না হয় এর জন্য আমি কিছু গোপন ট্রিক্স দেব, তিনটা চেনার উপায় দেব। উপায় দেব কয়টা? তিনটা। অ্যাডজেক্টিভ চেনার উপায় দিয়েছিলাম একটা, আর নাউন চেনার উপায় দেব তিনটা। আসেন সেই তিনটা উপায় আমরা একটু স্ক্রিনশট মারি, দ্রুত যারা লিখতে পারি লিখে ফেলি, একেবারে জীবনের তরে ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। জীবনের তরে নাউন ক্লোজ চেনার উপায় তিনটা। কয়টা ভাই? তিনটা। অ্যাডজেক্টিভ চেনার উপায় ছিল একটা, নাউন ক্লোজ চেনার উপায় তিনটা। আমরা তড়িঘড়ি ক্লাসটা শেয়ার করি, আমরা শেয়ার করি। এত সুন্দর একটা ক্লাস যদি আপনি অন্যকে উপহার না দিতে পারেন, আপনি নিজেই ফেইলার। সো নাউন ক্লাস চেনার উপায় কয়টা ভাই? তিনটা। কি কি? এক নাম্বার হচ্ছে ভার্বের সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ আসবে। সেটা আপনি একটা উদাহরণ দেখলে জিনিসটা কমপ্লিট হবে। যেমন হাউ দ্য ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি। এখন দেখেন এই যে হাউ, এটা একটা কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, এইটা একটা ক্লজ। তাহলে যেই ক্লজের সামনে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন বাক্যের বাংলাটা হচ্ছে হাউ দ্য ম্যান ডাইড, লোকটা কিভাবে মারা গেছে, ইজ মিস্ট্রি, এটা একটা রহস্যজনক ব্যাপার। এই যে শূন্যস্থানে এই দাড়ির পরেই, মানে এই আন্ডারলাইনের ঠিক পরেই দেখেন ভার্ব আছে। তার মানে হলো এই ভার্বের আগে যে পুরো ক্লজটা যখন এরকম আন্ডারলাইন করা থাকবে, এটা একটা সাবজেক্ট কিনা আপনি মনে মনে চিন্তা করে দেখেন তো। ভার্বের আগে সাধারণত কি বসে? সাবজেক্ট বসে। কিন্তু সাবজেক্টের পজিশনে যদি একটা ওয়ার্ড না থেকে একটা ক্লজই চলে আসে, মানে একটা ঘটনাই যদি একটা সাবজেক্ট হয়ে যায়, মানে এই পুরো ঘটনাটাই একটা সাবজেক্ট। সেটা কি ঘটনাটা? কি? হাউ দ্য ম্যান ডাইড, লোকটা কিভাবে মারা গেছে, এটা একটা ধরেন ঘটনা। ঘটনা কয়টা? একটা। সো এই ঘটনাটাই যখন সাবজেক্ট, তখন আমরা জানি সাবজেক্টের পজিশনে বসতে পারে কি কি? নাউন বা প্রোনাউন। আর প্রোনাউন নামে কোনো ধরনের ক্লজ নাই, দ্যাটস ওয়াই এটা হলো নাউন ক্লজ। এটা হলো নাউন ক্লজ। তার মানে আমরা এই নাউন ক্লজটাকে মনে মনে ইট দ্বারা রিপ্লেস করতে পারি। ইট ইজ এ মিস্ট্রি। এই ইট বলতে কি? ইট হচ্ছে হাউ দ্য ম্যান ডাইড, লোকটা কিভাবে মারা গেছে। এইবার এটার গঠনটা দেখেন। গঠনটা কি ভাই? গঠনটা হলো দ্যাট থাকবে অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, এর সাথে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অতিরিক্ত কিছু থাকতে পারে, এই পুরো অংশটা আন্ডারলাইন থাকবে। এটাই হলো নাউন ক্লজ। ঠিক এরপরে যখন ভার্ব পাওয়া যাবে, তার মানে এই পরবর্তী অংশটাই হচ্ছে এই বাক্যের এইটুকুই হচ্ছে মেইন ক্লজের মূল ফাংশন।
আর এই সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হওয়ার কারণে এইটা হলো একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। কি কথা কি কমপ্লিট? বুঝতে পারছেন কিনা? তাহলে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। 2 নাম্বার, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। এবার দেখেন, তার মানে আপনাদেরকে আমি একটু পরে ট্রানজিটিভ ভার্বের একটা লিস্ট দেখাবো। ট্রানজিটিভের লিস্ট লাগবে কিনা, দেখতে চান কিনা? আচ্ছা, ক্লাসটা কি একটু বড় হলে আপনাদের কষ্ট হবে, নাহলে 1 ঘন্টা 10-15 মিনিট হবে, কিন্তু জীবনের তরে ক্লজ নেওয়ার ঝামেলা থাকবে না। যেমন আই নো, আমি জানি, দ্যাট হি উইল কাম, সে আসবে। এইবার দেখেন, এই যে নো হলো একটা ট্রানজিটিভ ভার্ব। পরীক্ষার হলে 7-8টা ট্রানজিটিভ ভার্ব দিয়ে মিনিমাম 100টা প্রশ্ন আসছে। তো আমরা ওই ট্রানজিটিভ ভার্ব করে একটু পরে দেখাবো। ট্রানজিটিভ ভার্ব মানে যার পরে অবজেক্ট থাকে। সো নো এর পরে ঠিক পরে একেবারে একটা ক্লজ আছে, পুরো ক্লজ আন্ডারলাইন করা আছে, অতএব এটা হলো একটা নাউন ক্লজ। নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। এই যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের পজিশন, আমরা জানি অবজেক্ট হিসাবে বসে নাউন বা প্রোনাউন, আর প্রোনাউন নামে কোনো ক্লজ নাই। সো অবজেক্টের পজিশনে অবজেক্ট মানে এটা নাউন ক্লজ। 3 নাম্বার নিয়ম, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ বসে। বি ভার্ব কোনটা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো আমরা যদি দেখি বি ভার্বের ঠিক পরেই সাবঅর্ডিনেট ক্লজ থাকে, বি ভার্বের ঠিক পরেই সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটার নাম হবে নাউন ক্লজ। এই ক্লজটার নাম হবে হচ্ছে নাউন ক্লজ। এবার বুঝলাম কিনা? বুঝলাম কিনা? তাহলে আমরা কি বললাম? নাউন ক্লজ চেনার কয়টা উপায় ভাই? 3টা উপায়। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে, একটা হচ্ছে ভার্বের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, আরেকটা হচ্ছে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। বি ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে নাউন ক্লজ চেনার উপায় কি? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, 3টা পজিশনে থাকবে হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে? 3টা পজিশনে থাকবে নাউন ক্লজ। এখন আসেন, কারো যদি খুব বেশি মনে হয় যে না ভাই এইটাই আমার কষ্ট, আপনি বেসিক দিয়ে কাজ করবেন, তাহলে আপনি প্রত্যেকটাতে এই হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করবেন, দেখবেন আপনি নাউন ক্লজ উত্তর হিসাবে মিলে যাবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়াট বা হুম দ্বারা। আর প্রশ্ন করার ঝামেলা এড়াতে চাইলে এই 3টা পয়েন্ট মনে রাখবেন, সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে, কমপ্লিমেন্টের পজিশনে। এবার আসেন আমরা কিছু ট্রানজিটিভ ভার্ব দেখি যাদের পরে কি হয়? নাউন ক্লজ হয়। সেই ট্রানজিটিভ ভার্বগুলো একটু দেখে নিই। দেখেন ট্রানজিটিভ ভার্ব দেখেন, দেখবো তো আজকে কারা কারা প্রকৃতপক্ষে পাঠক। হ্যাঁ, পুরো ক্লাস কারা থাকে তাহলেই বুঝবো। খাদিজা বেগম ক্লাস শেয়ার করে দিবেন। ট্রানজিটিভ ভার্বগুলো কি মুখস্থ করেন? নো। ট্রানজিটিভ ভার্বগুলো কি বলেন? নো, আস্ক, ওয়ান্ডার, সে, লার্ন, হিয়ার, এক্সপ্লেইন, সি, প্রপোজ, ইনকোয়ার, গেস, হ্যাভ, অ্যাপ্রিহেন্ড। সবগুলো দিলে বিগত সালে প্রশ্ন আসছে, সবগুলো দিন। সো ট্রানজিটিভ ভার্বের লিস্টটা একটু দ্রুত স্ক্রিনশট মারেন, লিখে নেন, কমেন্ট করেন। ট্রানজিটিভ ভার্বগুলো কি কি? নো, আক্স, প্রচুর প্রশ্ন আসছে। নো, আক্স, ওয়ান্ডার, এই 3টা দিয়ে না হলে 100 প্রশ্ন আসছে। ঠিক আছে? কি কি দেখেন তো? নো, আস্ক, ওয়ান্ডার, সে, লার্ন, হিয়ার, এক্সপ্লেন, এইগুলোর পরে, এই ভার্বগুলোর পরে যদি আপনি একটা সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করা পান, চোখ বুঝে কি দেখাবেন? নাউন ক্লজ। কোনো চিন্তা করবেন না, তারপরে বাসায় এসে আমার সাথে মিলাই নিয়েন। আর বি ভার্ব তো আপনারা জানেন, বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মানে আমরা জেনে নিলাম এইগুলোর পরে অথবা বি ভার্বের পরে নাউন ক্লজ, আরেকটা হলো সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ। নো, আস্ক, ওয়ান্ডার, সে, লার্ন, এগুলো সব এগুলোর পরে অবজেক্ট লাগে। কেন? আমি কি জানি, আমাকে কি প্রশ্ন করেছে, আমি কেন কি নিয়ে ঘোরাঘুরি করি, আমি কি বলি, আমি কি শিখি, আমি কি শুনি, আমি কি এক্সপ্লেইন করি, সবগুলোর পরে হটের উত্তর পাওয়া যায়। এই কারণে এগুলো হলো ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছি? আশা করি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, নিয়েছেন মাথায়। এখন আসেন এক্সাম্পল দেখেন, কিছু উদাহরণ প্র্যাকটিস করলে আপনাদের ব্রেন আরও ছাক্কা পরিষ্কার হবে। ইউসুফ আহমেদ, আমরা কি ক্লাসটা আরেকবার একটু শেয়ার করে দিতে পারি? সবাই আরেকবার একটু শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেন। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। বলেন, এইবার দেখেন এই উদাহরণগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন কিনা? উদাহরণগুলো দেখে বুঝতে পারছেন কিনা বলেন? উদাহরণগুলো দেখে বোঝা যাচ্ছে কিনা বলেন? প্রত্যেকটা উদাহরণ আমাদের রুলসের সাথে মিলান, প্রত্যেকটা উদাহরণ রুলসের সাথে মিলান। দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নন টু অল, তাই না? এই যে এটা কেন নাউন ক্লজ? সাবজেক্টের পজিশনে আছে, এই জন্য নাউন ক্লজ। হোয়াট হি সেইজ, সে কি বলে, ইজ ট্রু, তা হয় সত্য।
এই যে ইজ ভার্বের সাবজেক্ট হলো এই পুরো আন্ডারলাইন করা অংশটা। হোয়াট ইজ সেইজ, সে কি বলে, যেই অংশটা এই যে যেই যেখানে যেই সাবজেক্টের মধ্যে কিন্তু আবার নিজস্ব একটা সাবজেক্ট ভার্ব আছে, এটা দেখে আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ এইটা একটা অংশ, মানে একটা ঘটনা। হ্যাঁ, সো এইটা একটা সাবজেক্ট। হি আস্কড মি ওয়েদার, এই যে দেখেন আস্কড, তাই না? আস্কডের পরে আপনি যে ক্লজটা পেলেন সেটা কি হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। কেন আস্কডের পরে এটাকে আমরা নাউন ক্লজ বলতেছি? কারণ হচ্ছে আস্কড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। সে কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞাসা করলো ওয়েদার আই উড হেল্প হিম, সে জানতে চাইলো বা জিজ্ঞাসা করলো আমি তাকে সাহায্য করতাম কিনা, এই ব্যাপারটা জানতে চাইলো, এটা একটা নাউন ক্লজ। আচ্ছা, এখানে কারো যদি মনে হয় যে এই ডাব্লিউএস ওয়ার্ড অনুযায়ী পূর্বপদ এখানে মি মনে হয়, তাহলে ভুল। কেন? কারণ হচ্ছে মি কখনো ওয়েদারের পূর্বপদ হয় না, মি হয় হুয়ের পূর্বপদ। অনুসারে কথাটা মাথায় রাখতে হবে, পূর্বপদ হলেই হবে না, কনজাংশন অনুসারে হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো ওয়েদারের কোনো পূর্বপদ পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে নাউন ক্লজ চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে, কমপ্লিমেন্টের পজিশনে। নেক্সট 4 নাম্বার, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, এটা দ্যাট সহ আন্ডারলাইন আর কি। এই যে রিপ্লাই আর একটা ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পরে পুরো অংশটা আন্ডারলাইন করা, এটা একটা ট্রানজিটিভ, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ। উই অল নো, আমরা সবাই জানি, দ্যাট হিউম্যানস আর মর্টাল, মানুষ মাত্র মরণশীল। আমরা সবাই কি জানি? এই যে নো ভার্ব, মনে আছে ওই যে কয়টা ভার্বের কথা বলছিলাম? নো, আস, ওয়ান্ডার, লার্ন, হিয়ার, সব ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে এই পুরো ক্লজটার নাম হলো নাউন ক্লজ। নাউন ক্লজ মানে আমরা কি জানি, হোয়াট দিয়ে প্রশ্ন করে মিলাতে পারেন, ইট ব্যবহার করে বুঝতে পারেন, আবার অবজেক্টের পজিশনে আছে এটাও বলতে পারেন, আবার বলতে পারেন ট্রানজিটিভ ভার্বের পরে পুরো ক্লজটাই হচ্ছে নাউন ক্লজ। অনেকভাবে চিন্তা করা যায়, আমি আজকে বেসিক টু অ্যাডভান্স সবভাবে বলে দিলাম। এরপরেও না পারলে পৃথিবীর কারো ক্লাস করে আর পারবেন না। আর সব কিছু তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এক্সপার্ট বইতে সব কিছু উল্লেখ করা আছে, সেইখান থেকেই তুলে নিয়ে এসে ক্লাস। রমজান আলী 6 নাম্বার, দিস পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, যেখানে আমি আমার শিশুকাল কাটিয়েছি সেইখান থেকেকার পার্সেল এইটা। তো এই যে ইজ হচ্ছে বিভার্ব, আর বিভার্বের পরে যে ক্লজটা থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে, এটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ তাহলে আমরা মনে রাখতে পারবো নাউন ক্লজের পজিশন 3টা, পুরো ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থানে, আরেকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের অবস্থানে, বি ভার্বের পরে কমপ্লিমেন্টের অবস্থানে। সোজা কথা কমপ্লিট। এইবার আসেন, আমাদের নাউন ক্লজ শেষ হলো। নাউন ক্লজ গুছি গুছি বুঝছেন কিনা সবাই? ওকে বলেন, ওকে ওকে লিখেন, ওকে লিখেন। নাউন ক্লজ বুঝলেন কিনা? ওকে লিখেন। আহসান হাবিব মিস করে ফেললেন, কোনো সমস্যা নাই, পরে এসে আবার পুরোটা টেনে টেনে দেখে নেবেন। রমজান আলী, রবীন্দ্র মিত্র, রুদ্র, ওকে, সুন্দর, ওকে লিখে দেন, ওকে ওকে লিখে দেন যাদের কমপ্লিট, তারপরে 2-1টা প্র্যাকটিস করেন। কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্ন, এটা কিভাবে নাউন ক্লজ হলো, জাস্ট কিভাবে হলো সেটা বলেন। ফারহানা শিনু, আব্দুল মালিক, একটু পরেই কিন্তু আপনাদের পরীক্ষা। এখন আমি বেশি বকবক করতেছি, একটু পরে আপনাদের মডেল চলে আসবে। হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং, আমরা কি অভিজ্ঞতা অর্জন করেছি। ইজ দ্যাট ইংলিশ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ, ওই যে ইজ ভার্বের সাবজেক্টের পজিশন, তো সাবজেক্টের পজিশনে যেটা এটার নাম হলো নাউন ক্লজ, সাবজেক্টের পজিশনে যেটা এটার নাম নাউন ক্লজ। গুড। নেক্সট 2 নাম্বার, হোয়াট সেন্টেন্স কন্টেইনস এ নাউন ক্লজ, বলেন, এটা আপনারা খুঁজবেন। দেখি আনন্দে আনন্দে কে বলতে পারেন। ওবায়দুর রহমান, লিমা খাতুন, ওকে, তারপর হচ্ছে আমিরুল ইসলাম ইলিয়াস। আজকে একটা দুঃখের কথা বলবো, আপনাদের যাদেরকে লিটারেচার বিজয়িতা বানিয়েছি, যেই লোকটাকে, সেই বান্দা কিন্তু আজকে ক্লাসে এখনো নাই। আপনারা কি সবাই হতাশ হয়ে গেলেন যে তারে আমরা পেলাম না? আচ্ছা স্যার, মাত্র অ্যাড হলাম, কোনো সমস্যা নাই। আপনারা বলছি তো সর্বোচ্চ কমেন্ট, সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য আজকেও একটা বই থাকছে, সো ঝটপট সাথে থাকেন। বলেন তো কোন সেন্টেন্সে নাউন ক্লজ থাকে? কোন সেন্টেন্স আছে? তাড়াতাড়ি বলেন, কোন সেন্টেন্সে, কোন সেন্টেন্সে নাউন ক্লজ আছে? আচ্ছা, কোন সেন্টেন্সে নাউন ক্লজ আছে বুঝবো কিভাবে? হোয়াট দ্য প্রেজেন্ট থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার, হোয়াট দ্য প্রেজেন্টস থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার, মানে বর্তমানে যারা থাকে তারা ফিউচার সম্পর্কে যা ভাবে। ইজ ইম্পর্টেন্ট টু চিলড্রেন, সেটা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই এ নাম্বারে আসলে নাউন ক্লজ আছে। কিভাবে নাউন ক্লজ আছে? এইটুক হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ। এই যে হোয়াট যুক্ত অংশটা না সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশটা ইজ দিয়ে, এইটা হলো মেইন ক্লজ। সো এই ইজ ভার্বের সাবজেক্ট প্রথমটুক, এটাই হলো নাউন ক্লজ, সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ। কি কেউ কেউ ভুল করতেছেন, বি কি করে হয়? ইট ইজ হি হু ইজ টু ব্লেম। এটা 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 কোন ক্লজ, কে বলতে পারবেন? এখানে কোন ক্লজের আশ্রয় আছে? এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন কে? হু। কনজাংশন অনুযায়ী পূর্বপদ কে আছে? হি। সো কনজাংশনের সাথে মিল রেখে যখনই পূর্বপদ তখনই সেটার নাম কি? অ্যাডজেটিভ ক্লজ। মনে নাই? এই ক্লজের নাম অ্যাডজেটিভ ক্লজ। কেন? কারণ এইটার পূর্বপদ আছে হি, অতএব এটা হলো অ্যাডজেটিভ ক্লজ। আর নাউন ক্লজ আছে এই নাম্বারে, সি নাম্বার। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট। এখানে কোন ক্লজ আছে, কে বলতে পারবেন? এখানে কোন ক্লজ আছে? কোনো সমস্যা নাই, না বুঝলে আমাদের ফিনিশিং পর্যন্ত বারবার এই কথাগুলো অনেকবার আসবে, শুধু মনোযোগ দিয়ে ধীরে সুস্থে শুনে যান। এরকম করে কষ্ট করে বসার দরকার নেই, রিল্যাক্স, কুল ডাউন। এটাও অ্যাডজেটিভ ক্লজ। কেন? কারণ এখানে একটা হুইস উজ্জ আছে। এখানে কি উজ্জ আছে বলেন? এখানে উজ্জ আছে হুইস। উজ্জ থাকতে পারে মাঝে মধ্যে কনজাংশন, ভয় পাওয়ার কিছু নাই। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হুইচ অনুযায়ী পূর্বপদ পেন আছে। দ্য হাউস ইন হুইচ, এই যে এটাও কিন্তু পূর্বপদ কি আছে? হাউস আছে, এটাও অ্যাডজেটিভ ক্লজ। সবগুলো অ্যাডজেটিভ ক্লজ, শুধু একটাই হচ্ছে যেখানে এই নাম্বার নাউন ক্লজ আছে। এই নাম্বারে নাউন ক্লজ ছিল। ব্যাপারটা বুঝছেন কিনা সবাই? বোঝা গেছে? নেক্সট এইটা 3 নাম্বারটা, এটা কোন ক্লজ? হুএভার ওয়ান্টস টু নো, যে জানতে চাও, শুড আস্ক মি, আমাকে প্রশ্ন করা উচিত, তাই না? সুন্দর একটা সেন্টেন্স দিয়েছে আকি আক্তার, মিনা, রবিউল। সো বলছে আন্ডারলাইন করা অংশ কোন ক্লজ? আপনি কিভাবে এটাকে ট্রিট করবেন? প্রথমত বের করার চেষ্টা করবেন এটা অ্যাডজেটিভ কিনা। সাবঅর্ডিনেট তো চিনেই ফেলছেন, সাবঅর্ডিনেট চিনছেন কি করে? এই যে এখানে হুএভার আছে, কনজাংশন আছে, তো কনজাংশনের পূর্বপদ তো এখানে কিছুই নাই, তার মানে এটা অ্যাডজেটিভ হচ্ছে না। আর যাই হোক, অ্যাডজেটিভ হচ্ছে না, অ্যাডজেটিভ হচ্ছে না। আর প্রিপজিশনাল ক্লজ নামে কোনো ক্লজই নাই রে ভাই। ইন্ডিপেন্ডেন্ট হবে না, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এটা স্বাধীন না, এটা সাবঅর্ডিনেট, তার নাউন না অ্যাডভার্বিয়াল হবে। সো অ্যাডজেটিভ নাই অপশনে। এখন নাউন খোঁজার চেষ্টা, কিভাবে নাউন বুঝলেন? কারণ এখানে শুড আস্ক, এই যে পরের একটা ভার্বের পুরো সামনের অংশটা আন্ডারলাইন করা, মানে এটা হলো সাবজেক্ট। আর সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ, সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ, সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ক্লজ ইজ এ নাউন ক্লজ। আরেকটা কোশ্চেন দেখেন, নাউন ক্লজ থেকে এটাই সলভ করবো, তারপর আমরা অ্যাডভার্বে চলে যাব। বলেন তো, হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ক্লজ ইজ এ নাউন ক্লজ? নিচের কোনটা নাউন ক্লজ? নিচের কোনটা নাউন ক্লজ? সাদ্দাম, সাগরিকা, প্রচুর কমেন্ট করতে হবে আপনাদের। ধৈর্য দেখবো আজকে, আমি আজকে ধৈর্য দেখবো যে আসলে কারা কারা প্রকৃত পাঠক। প্রকৃত পাঠক কারা বোঝা যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ক্লজ ইজ এ নাউন ক্লজ? নিচের কোনটা নাউন ক্লজ? দ্যাট হি কেম আউট ফার্স্ট সারপ্রাইজড অল, দ্যাট ইজ দ্য ম্যান হুম আই লুকিং ফর, অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি গ্রিউ উইকার, আই ডু ইট বিকজ আই লাইক ইট। এখানে নাউন ক্লজ হচ্ছে এ নাম্বার। যারা যারা এই নাম্বার উত্তর করেছেন সবাই সঠিক, এই নাম্বার অ্যান্সার। ব্যাস, আপনাদের ব্রেন কমপ্লিট। তার মানে বুঝলাম আপনারা নাউন ক্লজ চিনে গেছেন। রাইট রাইট, নাউন ক্লজ চিনে গেছেন। এই যে সারপ্রাইজড ভার্বের আগে পুরো অংশটা একটা সাবজেক্ট। দ্যাট হি কাম ফার্স্ট, সে যে শুরুতে এসেছিল, সারপ্রাইজড অল, এই ঘটনাটা, এই বিষয়টা সবাইকে কি করেছিল? সারপ্রাইজড করেছিল। সো এটা সাবজেক্ট, সাবজেক্টের পজিশন নাউন ক্লজ। আর বাকিগুলো অন্যান্য। এটা হলো হোমের পূর্বে ব্যক্তি আছে, কনজাংশন অনুযায়ী পূর্বপদ, এটা হলো অ্যাডজেটিভ ক্লজ, এটা হলো অ্যাডজেটিভ ক্লজ। আর এটা অ্যাডজেটিভ না, আবার এটা নাউনও না, কারণ তার মানে অ্যাডজেটিভও না, নাউনও না, তার মানে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো চোরাই বুদ্ধি। আই ডু ইট বিকজ আই লাইক ইট, এটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। আচ্ছা, এখন আসেন আমরা এখান থেকে অ্যাডভার্ব শিখে ফেলবো, এখান থেকেই অ্যাডভার্ব শিখবো, ঠিক আছে? তো নাউন ক্লজ শেখা শেষ, আমরা এখন চলে যাই অ্যাডভার্বে। ওকে, নাউন ক্লজের আরেকটা উদাহরণ দেখেন। এই যে যেমন হচ্ছে অ্যাপ্রিহেন্ড, এটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে পুরো ক্লজটা আন্ডারলাইন করা, এটা অবজেক্টের পজিশন, অতএব এটা হলো একটা নাউন ক্লজ। অবজেক্টের পজিশনে যেটা আছে নাউন ক্লজ। তারপরে দেখেন হচ্ছে এই যে দ্য কোশ্চেন ইজ, প্রশ্নটা হয় হাউ হি উইল রেসপন্ড, সে কিভাবে আনসার করে, উত্তর করে, প্রত্যুত্তর করে। এই যে দেখেন এখানে কিন্তু
এই যে ইজ বি ভার্ব না, বি ভার্বের পরে পুরো অংশটা আন্ডারলাইন করা আছে, যেটা একটা ক্লজ, অর্থাৎ এটা একটা নাউন ক্লজ। কোন পজিশনে আছে? এটা হলো কমপ্লিমেন্টের পজিশনে আছে। কোন পজিশনে? কমপ্লিমেন্টের পজিশনে। তার মানে সাবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে, কমপ্লিমেন্টের পজিশনে কি পাওয়া যায়? নাউন ক্লজ পাওয়া যায়। অনেকবার বলছি ভাই একই কথা, এখন আমরা নাউন ক্লজ ঝাঁঝরা হয়ে গেছে, এখান থেকে বের হতে পারি, বের হয়ে চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজে। কোন ক্লজে? অ্যাডভার্বিয়াল। এখন কার মনে আছে বলেন তো অ্যাডভার্বিয়াল ক্লজের বাপের নাম কি? অ্যাডভার্বিয়াল ক্লজের বাবার নাম কি মনে আছে? অ্যাডভার্বিয়ালের বাবার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। বাবার নাম কি? সাবঅর্ডিনেট ক্লজ। আসেন আপনাকে এই অ্যাডভার্ব শেখানোর আগে আমি একটু চিত্রে নিয়ে যেতে চাই। অ্যাডভার্ব শেখানোর আগে আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, ব্রেনটাকে পরিষ্কার করার জন্য। তাড়াহুড়া করলে ভালো শেখা যাবে না। এই যে মনে আছে এই চিত্রের ঘটনাটা? আমি বলছিলাম আবার দেখাবো। চিত্রের ঘটনাটা মনে আছে? যে ক্লজ তিন প্রকার, মেইন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের যে তিনটা ভাগ, আমরা অ্যাডজেক্টিভ শিখেছি, আমরা অ্যাডজেক্টিভ শিখেছি, নাউন শিখেছি, আর এখন শিখবো অ্যাডভার্বিয়াল। এখন শিখবো অ্যাডভার্বিয়াল। এখন আমি যদি আপনাদেরকে একটা চোরাই বুদ্ধি দেই তাহলে কেমন হয়? চোরাই বুদ্ধিটা হচ্ছে, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ এই অ্যাডজেক্টিভও না হয়, নাউনও না হয়, তার মানে সেটা কি হতে পারবে? অ্যাডভার্বিয়াল। আর কোনো কথা আছে? এখন কারো যদি ভাই মনে হয় যে না ভাই আমি এটা খুঁজে বের করব, মানে চোরাই বুদ্ধি ছাড়া কাজ করবেন, তাহলে তাদেরকে কষ্ট করতে হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ খুঁজে পাওয়ার উপায় হচ্ছে প্রশ্ন করতে হবে মেইন ক্লজের মেইন ভার্বকে হাউ দ্বারা, হোয়ার দ্বারা, হোয়েন দ্বারা, হোয়াই দ্বারা, এই কয়টা দ্বারা প্রশ্ন করলে আপনারা পাবেন অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে কি? মেইন ক্লজের মেইন ভার্বকে কি দ্বারা প্রশ্ন? হাউ দ্বারা প্রশ্ন করলে পাবেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, হোয়ার দিয়ে প্রশ্ন করলে পাবেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, হোয়েন দিয়ে প্রশ্ন করলে পাবেন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, ওয়াই দিয়ে প্রশ্ন করলে পাবেন দুইটা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন হচ্ছে যেটা, কন্ডিশন হচ্ছে কি? কন্ডিশন যেটা হলো শর্ত প্রকাশ করে বা ইফ দ্বারা উল্লেখ থাকে। ঠিক আছে? আচ্ছা, কোনো মতো দেখে নিলাম না? এখন আসেন আমরা চলে যাই আমাদের এই অ্যাডভার্বিয়ালের মূল আলোচনাটা যেখানে নিয়ে যেতে চেয়েছিলাম। অ্যাডভার্বিয়ালের মূল আলোচনায় চলে যাব। তার মানে অ্যাডভার্ব চেনার জন্য আমাদের উপায় কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এইগুলো দিয়ে প্রশ্ন করা। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায়। ব্যাস এইখানে চলে আসেন। এটা পড়লে আমাদের ক্লজের আইডেন্টিফাই শেষ, এরপরে আপনাদের পর্ব চলে আসবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে 5 প্রকার। সেই 5 প্রকার অ্যাডভার্বিয়াল ক্লজ একই কথা, আমরা নাউন ক্লজ না হলে, অ্যাডজেক্টিভ না হলে সেটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল বের করার উপায় ম্যানার, অ্যাডভার্বিয়াল প্লেস, টাইম, রিজন, কন্ডিশন। যেমন এই উদাহরণে আসেন, হি অ্যাক্টেড, সে কাজ করে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার এ ম্যাড, সে ছিল পাগল। এখন দেখেন এই ক্লজটা আমরা প্রথমে বের করার চেষ্টা করব এটা কি অ্যাডজেক্টিভ কিনা। দেখেন তো অ্যাডজেক্টিভ হলে পূর্বপদ থাকতো, পূর্বপদ নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ না। নাউন হলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব হইতো, কিন্তু ট্রানজিটিভ ভার্ব না। আপনি প্রশ্ন করেন অ্যাক্টকে যে কিভাবে কাজ করে, হাউ অ্যাক্টেড, কিভাবে কাজ করেছিল, উত্তরটা পাবেন অ্যাজ ইফ, যেন সে ছিল পাগল। তার মানে হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে এটা, তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। আই শ্যাল গো, আমি কোথায় যাব, এই যে মেইন ক্লজের মেইন ভার্বকে প্রশ্ন করব হোয়ার দ্বারা। মনে রাখবেন এখানকার হোয়ার কোনো সমস্যা না, এখানকার হোয়ার কোনো ধরনের ক্লজ নির্ধারণ করবে না। আপনি এই গোকে প্রশ্ন করছেন একটা হোয়ার দিয়ে, সেই হোয়ার আলাদা জিনিস, আর এখানকার হোয়ার আলাদা জিনিস। সো এখানে হোয়ারের পূর্বপদ নাই। যদি পূর্বপদ হিসাবে প্লেস কথাটা থাকতো, যে আই গো টু ঢাকা, ঢাকা কথাটা থাকতো, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যেত। আর যখনই এখানে সামনে কোনো প্লেসের উল্লেখ নাই, মানে এখানে পূর্বপদ, নাউন, প্রোনাউন নাই, তখন বুঝতে হবে যে এটা আর অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে না, অন্য কোনো ক্লজ হবে। এখন গো আছে ভার্ব, মেইন ভার্বকে প্রশ্ন করেন যে কোথায় যাবে, উত্তরটা হলো হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। আই শ্যাল গো, আমি কোথায় যাব, হোয়ার আই শ্যাল গো, আমি কোথায় যাব, উত্তরটা হচ্ছে হোয়ার শি লিভস, সেখানে, যেখানে সে বাস করে, যেখানে সে বাস করে ওখানে যাব। তার মানে এই গোকে প্রশ্ন করলে আপনি দেখেন এখানে এটা কি দ্বারা প্রশ্নের উত্তর পাচ্ছেন, হোয়ার দ্বারা। সো এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখেন হি হ্যাড গান বিফোর আই রিচড, কখন গেল, এটাকে আপনি হোয়েন দ্বারা প্রশ্ন করলে পাবেন। কখন গেল, হোয়েন দ্বারা, হোয়েন দ্বারা প্রশ্ন করলে এই ক্লজটা মিলে যাবে।
কখন গিয়েছিল? উত্তরটা হচ্ছে বিফোর আই রিচড, আমি পৌঁছানোর পূর্বে গিয়েছিল, আমি পৌঁছানোর পূর্বে গিয়েছিল। অতএব এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি বলেন? সময়, মানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। পরেরটা উই রিড, এই যে রিড ভার্ব, প্রশ্ন করেন কেন পড়ি? উত্তরটা হচ্ছে দ্যাট বা সো দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি, যাতে আমরা শিখতে পারি। এই যে দেখেন, এটাকে আপনি হোয়ার দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে মিলে যাবে, সরি হোয়াই দ্বারা, হোয়াই দ্বারা। কেন পড়ি? উত্তরটা হচ্ছে দ্যাট উই মে লার্ন, যাতে আমরা শিখতে পারি। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। আই উইল নট গো, আমি যাব না, এখানেও আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করেন কেন যাব না? উত্তরটা হচ্ছে আনলেস ইউ গো উইথ মি, যদি তুমি আমাদের সাথে না যাও। তার মানে এখানেও দেখেন গো ভার্বকে প্রশ্ন করলেন, তার মানে এখানে হোয়ার দ্বারা গো ভার্বকে প্রশ্ন করলে, মানে হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন। এটা হলো শর্ত। আনলেস বা ইফ থাকলে ওগুলো হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কয় প্রকার? ম্যানার, প্লেস, টাইম, রিজন, কন্ডিশন। ম্যানার, প্লেস, টাইম, রিজন, কন্ডিশন। আর এই সবগুলো হচ্ছে চারটা শব্দের উত্তর, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, চারটা উত্তর। ক্লিয়ার? তাহলে এবার আমরা বেসিকে চলে যাব। আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ চেনাও শেষ, অ্যাডভার্বিয়াল ক্লজ চেনাও শেষ। এখন চলে যাব কিছু প্র্যাকটিস, যদি কেউ করতে চাই সরাসরি আমরা বিগত সালের উদাহরণে চলে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসেন এবার মিক্সচার প্র্যাকটিস সবার জন্য। কি সবাই রেডি কিনা? প্রস্তুত? প্রস্তুত? প্রস্তুত থাকলে আলোচনা শুরু করি। এবার আপনাদের পালা। আর ক্লাস শেয়ার করছেন, যা করছেন করছেনই, এইবার আপনাদের পালা। 1 নম্বর প্রশ্ন, খুব দ্রুত অ্যান্সার করতে হবে। দেখি আপনাদের কতটুকু ব্রেন ক্লিয়ার হয়েছে। কোনো ভয় নাই, অ্যান্সার করবেন, না পারলে তো আমি আসি, ব্যাখ্যা বিশ্লেষণ তো আসবে। বলেন কি হবে? 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? কি হবে 1 নম্বর অ্যান্সার? কি হবে 1 নম্বরের অ্যান্সার? দ্রুত। সাদ্দাম, ছোট রানী, হুজুর, হুমায়রা, সবুজ, আজাদ, সবাই ইয়েস বুঝতে পারছেন। A1, জুজুজু, ওকে ওকে। রমজান, হিমু, নাইম, প্রত্যেকে অ্যান্সার করেছেন, গুড। বুঝতে পারছেন এটা নাউন ক্লজ। এটা কি নাউন ক্লজ। কিভাবে নাউন ক্লজ হলো? কারণ এটা হলো সাবজেক্টের পজিশনে আছে। কোন পজিশনে আছে ভাই? সাবজেক্টের পজিশনে আছে, এই জন্য এটা নাউন ক্লজ। ওকে নেক্সট। সবাই বুঝতে পারছেন এটা হলো নাউন ক্লজ, সাবজেক্টের পজিশনে নাউন ক্লজ। নেক্সট 2 নাম্বার বলেন। 2। এইবার আসেন 2 নাম্বার কিন্তু ভুল করা চলবে না ভাই, 2 নাম্বার ভুল করা চলবে না। অ্যান্সার খান মাহি, রবিউল, সাগরিকা, মাসুম বিল্লাহ বলেন। হি অফেন ভিজিটস, সে প্রায় ভিজিট করে স্পেন। বিকজ, কারণ, হি লাইক, সে পছন্দ করে দ্য ক্লাইমেট, আবহাওয়া। 2 নাম্বারটা কি হবে? 2 নাম্বার বলে লিখবেন। 2 এর ABC এইভাবে লিখে দিবেন। 2 এর কি হবে? 2 নাম্বার 2 নাম্বার, হি অফেন ভিজিটস স্পেন বিকজ হি লাইকস দ্য ক্লাইমেট। তাবাসসুম, ফাতিহা, 2 এর D, 2 এর D। ওয়াও, সুন্দর সুন্দর, শাবাশ। হ্যাঁ, মনে হচ্ছে আমি সার্থক যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইটা হলো কেন ভিজিট করে, হোয়াই দ্বারা উত্তর, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। ওকে ফাইন ফাইন, সুন্দর। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার এবার আপনারা বলবেন, তাড়াতাড়ি বলবেন। বি শিওর টু গেট ইনাফ ফুড সো দ্যাট নো ওয়ান উইল হ্যাভ টু গো হাংরি। কি হবে অ্যান্সার? 3 নাম্বার। আখি, জুবায়ের, সবার জ্ঞাতার্থে বলছি, আমরা কিন্তু প্রতিদিন রাত 10টার সময় ক্লাসে আসি। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ না পেলেও সরাসরি পেজে চলে আসবেন প্রতিদিন রাত 10টায়। এক্সপার্ট ইংলিশ পেজ আপনাদের জন্য নিবেদিত প্রাণ। 3 নাম্বার, বি শিওর, নিশ্চিত থাকো, টু গেট ইনাফ ফুড, সর্বোচ্চ পরিমাণ খাবার নিতে, সো দ্যাট, যাতে, নো ওয়ান উইল হ্যাভ গো হ্যাংরি। ওকে, 3 এর অ্যান্সার আবারও কি হবে? 3 এর অ্যান্সার, এটা কোন ক্লজ?
অ্যাডভার্ব, অ্যাডভার্ব 3-এর ডি, রমজান আলী সবাই বলছেন 3-এর ডি, রাইট। আমার আর বোঝানোর কিছু নাই। কেন এইখানে আপনি প্রশ্ন করেন যে বি শিওর, কেন নিশ্চিত হবে, ওয়াই, ওয়াই কেন নিশ্চিত হবে, উত্তরটা হচ্ছে সো দ্যাট, যাতে নো ওয়ান উইল হ্যাভ টু গো হাংরি, কেউ যেন ক্ষুধার্ত না হয়। এইটা হলো কারণ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, রিজন। নেক্সট 4 নাম্বারটা, 4 নাম্বার। এবার আপনাদের পালা চলছে কিন্তু। 4 নাম্বারটা বলেন। 4 নাম্বার বাপ্পি, দ্রুত বলেন। আমরা মোটামুটি 10-15টা উদাহরণ আপনাদের দ্বারা দেখতে চাই। ক্লজের বংশ একেবারে গোটা নির্মূল করে দিতে চাই আজকের জন্য। 4 হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। একটু ভেবে চিন্তে আনসার করবেন, ভুল করবেন না, ভয় নাই। মাহমুদা খাতুন, বন্নি নাকি নাম আপনার? হি কেম, এটা কি হবে? 4-এর অ্যান্সারটা কি হবে? এটা কিন্তু অনেকে ভুল করার সম্ভাবনা আছে। হি কেম, সে আসলো। হোয়েন, যখন আই ওয়াজ দেয়ার, যখন আমি সেখানে ছিলাম, যখন আমি সেখানে ছিলাম। সো কেমকে প্রশ্ন করেন কখন আসলো, যখন আমি সেখানে ছিলাম, কখন, কখন, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হি কেম। এখন এখানে 4-এর অ্যান্সারটা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে, কিন্তু অ্যাডভার্বিয়ালের মধ্যে কন্ডিশন নাকি ম্যানার নাকি পারপোজ, এটা আর যাই হোক ম্যানার তো না, এটা পারপোজ, উদ্দেশ্য বোঝাচ্ছে। যখন আমি সেখানে ছিলাম, এটা একটা শর্ত বোঝাচ্ছে, বি নাম্বার, এটা একটা শর্ত বোঝাচ্ছে, শর্ত। 4-এর এ বলা যাবে না। সাইমন সাদিক, এ কেন বলবেন? অ্যাডজেটিভ হতে হলে তো এটার পূর্বপদ থাকা লাগতো। হোয়েনের পূর্বপদ হিসাবে এখানে কি কোনো শব্দ আছে? টাইম, সকাল, বিকাল, মর্নিং, নুন, আফটারনুন, কোনো পূর্বপদ আছে? নাই। অতএব পূর্বপদ নাই মানে অ্যাডজেটিভ না, এটা বি নাম্বার। কিভাবে কন্ডিশন হলো এটা একটু খেয়াল করেন, একটু স্লাইড কন্ডিশন হওয়ার ক্ষেত্রে। সে এসেছিল কখন? যখন আমি সেখানে ছিলাম। তার মানে আমি সেখানে ছিলাম এই শর্তে সে এসেছিল, আমি সেখানে ছিলাম বিধায় সে এসেছিল। এটা হলো এইভাবে শর্ত হিসাব করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 5 নাম্বার, আশা করি পারবেন, ঠিক আছে? 5 নাম্বার দ্রুত বলতে হবে। 5 কোশ্চেন নাম্বার 5, আই নো দ্য বালক হু উইল উইন। আমি জানি কোন বালকটা জিতবে। কে জিতবে আমি জানি, বা আমি সেই বালকটাকে চিনি যে বালকটা জিতবে। পুষ্প কথা, সাদ্দাম, সবুজ। আমরা কিন্তু আজকে এখনো ঘোষণা করি নাই গত ক্লাসে কাকে আমরা এই লিটারেচার বইটার জন্য সিলেক্ট করেছি। একটু পরেই দেখাবো, লাস্টে ক্লাসের শেষের দিকে চলে আসছি, শেষ পর্যায়ে। বলেন, আপনারা কিন্তু শেয়ার বাড়াবেন, দ্রুত শেয়ার বাড়াবেন। আপনারা যদি 80-র নিচে নেমে যান তাহলে আমরা মনে করব যে আপনাদের খেলা শেষ। 80 জন আপনাদের স্পেশাল স্টুডেন্ট, এখনো 88 জন স্পেশাল স্টুডেন্ট। আবু হুরাইরা 5-এর বি। আচ্ছা, আন্ডারলাইন ক্লজ, এটা হলো অ্যাডজেটিভ ক্লজ। কেন? কারণ এই যে হু অনুযায়ী পূর্বপদ কে আছে? দা বয় আছে। একদম সহজ কথা, হু এর সাথে মিল রেখে পূর্বপদ দা বয় আছে, তাই না? হু ব্যক্তিকে রেফার করে, দা বয় আছে। সো 5-এর আনসার বি নাম্বার, অ্যাডজেটিভ ক্লজ। ওয়াও, দারুণ, অধিকাংশরাই বুঝতে পেরেছেন, মানে 99%, কোনো সমস্যা নাই। 6 নাম্বারটা বলেন। 6 বলছে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এই হচ্ছে স্থান যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। ভালো কথা। 5 লিমা 6 এই যে এইটা সাবঅর্ডিনেট, তো কোন সাবঅর্ডিনেট রে ভাই? হোয়ার অনুযায়ী পূর্বপদ পাওয়া যায়, যাচ্ছে, সেটা কি? দ্য প্লেস। যেহেতু পূর্বপদ পাওয়া যাচ্ছে, অতএব এই দ্য প্লেসের বর্ণনাটা কি? যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম ওই প্লেসটা, প্লেসের বর্ণনা আছে, অতএব এইটা হলো অ্যাডজেটিভ ক্লজ। এই প্লেসকে নিয়ে কথা বলতেছে, এই জন্য এটা অ্যাডজেটিভ ক্লজ। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, 6 নম্বরের উত্তরটা কি? অ্যাডজেটিভ ক্লজ। 6 নম্বরের উত্তর অ্যাডজেটিভ ক্লজ, বি নাম্বার, অ্যাডজেটিভ ক্লজ। এখন আপনাদের একটা প্রশ্ন করি, যদি কোনোভাবে এখানে দা প্লেস কথাটা না থাকতো, মনে করেন এখানে দা প্লেস নাই, মুছে দিলাম, তাহলে আপনারা বলেন তো এটা কোন ক্লজ হয়ে যেত? ভালো করে বলেন। যদি দা প্লেস না থাকে, এখানে দা প্লেস ধরেন নাই, তাহলে আপনি ওটাকে কোন ক্লজ বলবেন? দা প্লেস নাই। এই যে ইজ একটা বি ভার্ব না? বি ভার্বের পরে বসে কমপ্লিমেন্ট,
আর কমপ্লিমেন্ট হিসাবে তখন এটা হয়ে যেত নাউন ক্লজ, তখন হয়ে যেত নাউন ক্লজ। মজাটা বুঝতে পারছেন তো? সামান্য পূর্বপদ থাকা না থাকার উপরে নাম চেঞ্জ হয়ে যাবে, এই হলো কারিশমা, আর কিছুই না। নাউন ক্লজ হয়ে যাইতো কারণ তখন এই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসতো। বাহ, সুন্দর, অনেকে বুঝতে পারছেন, ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এটা বুঝবেন, এটা হলো হু এর পূর্বপদ আছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা সহজ। আমি একটু কঠিনের দিকে যাচ্ছি আর কি, এটাও সহজ, এগুলো সহজ। এটা একটু চিন্তা করি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্স অ্যাডজেক্টিভ ক্লজ, কোথায় অ্যাডজেক্টিভ ক্লজ আছে, ব্যাস। এটা একটা জটিলের মধ্যে সহজ কোশ্চেন আর কি, মানে সহজের মধ্যে জটিল কোশ্চেন। এটা বলেন। 11 আহসান বলছেন অ্যাডভার্ব অফ প্লেস, না অ্যাডভার্ব অফ প্লেস না, ওটা নাউন ক্লজ। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্স অ্যাডজেক্টিভ ক্লজ, এইখানে কোথায় অ্যাডজেক্টিভ ক্লজ আছে? অ্যাডজেক্টিভ ক্লজ খোঁজার সূত্রটা মনে আছে না আপনাদের? মনে আছে? কনজাংশন অনুযায়ী পূর্বপদ থাকবো, খোঁজা কথা। একজন বলছেন বি নাম্বার, ওয়াও ওয়াও, সবাই বি 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 বি। এই যে হু অনুযায়ী ব্যক্তির সাথে মিল রেখে ব্যক্তিবাচক পূর্বপদ দা বয়স। বাহ, সুন্দর সুন্দর সুন্দর। 11 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, 11 অ্যান্সার বি। এইবার আমার প্রশ্ন হলো ভাই, যদি এই 11 নাম্বারে আপনার এইখানে দা বয় না থাকতো তাহলে আপনি কি করতেন? এই যে এখানে যদি কথার কথা এই দা বয়টা নাই, আমি দা বয় মুছে দিলাম, একই বাক্য, জাস্ট দেখেন ম্যাচিংটা বুঝেন, পার্থক্যটা বুঝেন। জাস্ট এখানে আছে আই নো হু স্টুড ফার্স্ট, তখন কি হইতে বলেন তো? এই ক্লজটার নাম কি হবে তখন যদি এখানে দা বয় না থাকে? দেখি আপনারা কি বলছেন, স্বরসঞ্চয়িতা। তাহলে কি হবে বলেন তো? যখনই এখানে দা বয় নাই তখন আপনি এটাকে কোন ক্লজ বলবেন? কোন ক্লজ বলবেন? এটা কোন ক্লজ? এই হু স্টুড ফার্স্ট। একজন উত্তর করেন, একজন। নাও নুরুল হাসান ফার্স্ট উত্তর করেছেন। এই যে তখন হলো এই নো ভার্বের অবজেক্টের পজিশন হয়ে যেত, নো ভার্বের অবজেক্টের পজিশন হয়ে গেছে। সামান্য পূর্বপদ থাকার কারণে ওই অবজেক্টের পজিশন সে নিতে পারে নাই। ক্লিয়ার? এই হলো ক্লজের মারপ্যাচ। সবাই ভুলটা এখানেই করতো, আজকের পরে আর ভুল হবে হবে না। তাহলে আমরা প্রথমে অ্যাডজেক্টিভ চেনার চেষ্টা করব, না থাকলে নাউন চেনার চেষ্টা করব। যদি অ্যাডজেক্টিভও না নাউন না, তারপরে চোখ বুঝে সেটা কি অ্যাডভার্ব। এবার আসেন বাকি অপশনগুলো আমরা বিশ্লেষণ করি। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, এটা আছে কি অ্যাডভার্বিয়াল। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা হলো কি কন্ডিশন, কন্ডিশন। হোয়াট হি সেইজ, এই যে এটা কোন ক্লজ? নাউন ক্লজ, বি ভার্বের সাবজেক্ট হিসাবে বা ভার্বের সাবজেক্টের পজিশনে এটা একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। সো আশা করি আপনাদের ক্লজ চেনার ক্ষেত্রে একদম ক্লিয়ার হয়েছে নুরুল হাসান। ক্লজ চেনার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা থাকলো না। দেখেন এই যে বি ভার্বের পুরো অংশটা বি ভার্বের পুরো একটা সাবজেক্ট হিসেবে আসছে, সো এটা একটা নাউন ক্লজ। এখানে কিন্তু আন্ডারলাইন করা ছিল না, বাট আপনাকে খুঁজে বের করতে হচ্ছে। এখন আন্ডারলাইন না হলেও আপনি বুঝতেছেন যে এই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ কি এটা, আর সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে পজিশনটা কি ভার্বের পূর্বে। সো ভার্বের পূর্বে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। ওয়াও, দারুণ। তাহলে আমরা 11 নম্বরের সবগুলো অপশন এখন বিশ্লেষণ করে সলভ করতে পারলাম। এরকম আর দুই একটা কঠিন দেখি, দাঁড়ান কঠিন দুই একটা দেখি, সহজগুলো তো পারবেনই, সহজগুলো পারবেন আপনারা, বেশ পাকাপোক্ত হয়ে গেছেন, পাকাপোক্ত হয়ে গেছেন। 14 নম্বরটা যান, 14 খান মাহাদি, 14 নম্বর। ভয় নাই, একটু কঠিন কিন্তু পারবেন, পারবেন আমার বিশ্বাস, কারণ আমি সেইভাবে আপনাদেরকে আজকে ক্লজ নিয়ে পড়িয়েছি ভাই। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, নিচের কোনটায় অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটায় আছে? তো সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আপনি আগে মনে মনে যদি আন্ডারলাইন করে ফেলতে পারেন, সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু সেটুকু তো আপনারা বুঝেন। এই যে সাবঅর্ডিনেট কনজাংশনের সাথেরটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু হলো সাবঅর্ডিনেট, কিন্তু কোন সাবঅর্ডিনেট ওটা ওরা বের করতে বলছে। এটা সাবঅর্ডিনেট, দ্যাট যুক্ত অংশ সাবঅর্ডিনেট। এখন বলেন কোনটাতে কোনটাতে আপনার অ্যাডভার্ব ক্লজ আছে? আপনারা এখন বিশ্লেষণ করে বলতে পারবেন না ভাই, বলেন তো এটাতে কি আছে? হু পূর্বপদ পাওয়া যাচ্ছে না? পূর্বপদ আছে কি না? আছে। এই ম্যানের খেলা, পূর্বপদ না থাকলে একরকম, না থাকলে একরকম, আছে মানে অ্যাডজেক্টিভ, কিচ্ছু করবেন না, চুপচাপ। দ্যাট আই হ্যাভ নো মানি, দ্যাট আই ক্যান এক্সপায়ার, এই যে দ্যাট অনুযায়ী পূর্বপদ আছে কিনা, বস্তুবাচকের সাথে নো মানি, মানি পূর্বপদ আছে, এটাও কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতেছেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ চাইছে কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব চাইছে।
দ্য হাউস ইন হুইচ, এই যে হুইচ যার মধ্যে, সো হুইচ কনজাংশন যার পূর্বপদ কে আছে, হাউস আছে, হুইচের সাথে মিল রেখে পূর্বপদ হাউস আছে, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আসেন 14 নম্বরে কেস খাইছেন অনেকে। 14 নাম্বার কেউ বলেছেন এ হবে, কেউ বলেছেন ডি অথবা এ, কেউ বলেছেন বি। কেন বি বললেন ভাই? হুইচ দ্বারা কখনোই আপনি দেখবেন যে অ্যাডভার্বিয়াল হচ্ছে না। অ্যাডভার্বিয়াল হতে হলে ওই যে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এই ওয়ার্ডগুলো থাকে অথবা কন্ডিশন থাকে। কন্ডিশন মানে ইফ, চোখ বুঝে আপনি যেখানে ইফ পাবেন সেটা চোখ বুঝে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অ্যাডভার্ব হয়। এই যে ইউ ক্যান বি অ্যালাউড হিয়ার অনলি ইফ ইউ আর স্টুডেন্ট। তো এইখানে আপনি যদি প্রশ্ন করেন যে কেন অ্যালাউ করবে, উত্তরটা হচ্ছে শুধুমাত্র যদি সে স্টুডেন্ট হয়। তাহলে মানে আপনি এটা কি দিয়ে উত্তর করে পাচ্ছেন, হোয়াই দ্বারা। হোয়াই দ্বারা না, তো হোয়াই দ্বারা অ্যান্সার করে পালে সেটাই তো অ্যাডভার্ব। তার মানে এটা হলো অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কন্ডিশন। দেখেন এবার বুঝতে পারলেন কিনা, বুঝতে পারছেন কিনা এবার? কোনো সমস্যা নাই, দুই একটু ভুল হতেই পারে, কিন্তু তাড়াহুড়া করলে অনেক সময় ভুল হতে পারে। আর এখন আমরা কি একেবারে অ্যাকচুয়ালি বুঝে নিলাম, ভুল করে শিখলে আজীবন মনে থাকবে, আজীবন। তাহলে এইখানে খেয়াল করবেন, ইন হুইচ মানে ওই বাড়ির মধ্যে, নাউনকে নিয়ে কথা বলতেছে, এই নাউনের কে বোঝানোর জন্য এই অংশটা এখানে বসছে, তাই না? সো এটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর উপরেরটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কন্ডিশন, অ্যাডভার্ব অফ কন্ডিশন। ওকে, এই ছিল আপনাদের সাথে আলোচনা। আর বেশি আগাতে চাই না, এত বেশি আগালে আপনাদের মন খারাপ হয়ে যাবে। প্রচুর প্র্যাকটিস ছিল, আসলে সবই প্রায় একই ক্যাটাগরির প্র্যাকটিস। সো আর প্র্যাকটিস করলাম না, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আমাদের অ্যাডভার্বের ক্লাস। এখন আসেন আমরা হলো এই ক্লাসটা যাদের ভালো লাগছে শেয়ার তো করেছেন, নিজেরা করবেন, আজীবন অন্যদের জন্য শেয়ার করবেন। এখন আমরা গত দিনের বিজয়ীর নামটা ঘোষণা করে ক্লাস সম্পর্কে আলোচনা করে শেষ করব, ঠিক আছে?